ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। শুরুতেই বলছিলাম আজকে হচ্ছে সেই দিন যেদিনের অপেক্ষা আমরা সবাই ছিলাম। এমনও দিন গেছে এই শহর কলকাতা রাতের পর রাত জেগেছে। নতুন করে স্বাধীনতা দিবস পালন করেছি আমরা 14ই আগস্ট রাত জেগে, এবং সেই দিনই সবাই মিলে রাস্তায় নেমে সাক্ষী থেকেছি কি নারকীয় তাণ্ডব হয়েছে আরজি কর হাসপাতালে, শুধুমাত্র তথ্য প্রমাণ লোপাটের জন্য। তারও প্রশ্ন হচ্ছে, এত যত্ন করে এতদিন ধরে একটা রাজ্যের টপ লেভেল যাকে বলা হয় ক্রিমি লেয়ার, তারা সর্বস্ব লাগিয়ে দিল, সমস্ত শক্তি খরচ করে ফেললো এক সিভিক ভলান্টিয়ারকে বাঁচানোর জন্য। সত্যি কি তাই? এত সহজ বিষয়টা? এর আড়ালের নেপথ্যে আর কোনো চেহারা ছিল না, এর সঙ্গে আর কেউ জড়িত ছিল না, শুধু একা সঞ্জয়? এই প্রশ্ন আমি করছি না, এই প্রশ্ন শুধু আমি করছি না, এই প্রশ্ন প্রত্যেকের। সমস্ত রাজনৈতিক দল, হয়তো শাসক দলের কয়েকজন বাদ দিয়ে, কিন্তু আমি জানি যে শাসক দলের অনেকেরও মনের ভেতর একই প্রশ্ন হয়তো। কারণ দিনের শেষে প্রত্যেকেই বাড়ি ফিরি আমরা, দিনের শেষে প্রত্যেকেই আমরা সংসারে ফিরি, প্রত্যেকেরই সংসার রয়েছে। নিজের পরিবারের মধ্যে হয় কারুর স্ত্রী, কারুর প্রেমিকা, কারুর মেয়ে, কারুর বোন রয়েছে, তো নেই? এরকম একটা পরিণতি হলে তারা কি একই কথা বলতে পারতেন, নাকি তারাও সেই একই কথা বলতেন যে কথা আজকে অভয়ার মা বাবা বলছেন? সত্যি কি বিচার হলো? সত্যি কি বিচার পেল অভয়া? আমরা পেলাম বিচার এতদিন ধরে, এতদিনের প্রতীক্ষা অপেক্ষার পর। অভয়া শুধুমাত্র এক ধর্ষিতা মেয়ের নাম নয়, যাকে নারকীয়ভাবে খুন করা হয় ধর্ষণের পর। পেশায় তিনি একজন ডাক্তার ছিলেন, এক মেধাবী ছাত্রী ছিলেন। তার নিজের জায়গা, নিজের কর্মক্ষেত্র হাসপাতাল, যেখানে তিনি নাইট ডিউটি করছিলেন, সেই অবস্থায়, ডিউটিরত অবস্থায় এক মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়। আমাদের সবার কাছে, সমস্ত বাঙালি মেয়েদের কাছে অন্তত আমি বলতে পারি, এটা বিরল থেকে বিরলতম ঘটনাই বটে। আমরা ভাবতেও পারি না, ভাবতেও পারি না। কারণ আমাদের সমাজে আমরা ছোট থেকে শিখে এসেছি যে লেখাপড়া ভালো করলে ভালো জায়গায় যাওয়া যায়, প্রতিরোধ করা যায়, দুটো কথা শোনানো যায়, নিজের সুরক্ষা বলয় নিজেকে নিজে তৈরি করে রাখা যায়। এইটা দেখেই তো আরো 5 জন প্রত্যেক মুহূর্তে অনুপ্রাণিত হয়। গ্রামে গঞ্জে পঞ্চায়েতে ছোট ছোট বাচ্চা মেয়েরাও স্কুলে যাওয়ার আগে বলে কি আমিও বড় হয়ে ডাক্তার হব, আমিও বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। সব তো মিথ্যে হয়ে গেল, সমস্তটা মিথ্যে হয়ে গেল, কোনো পার্থক্য রইল না। আজকে দিনের পর দিন এই সোজাসুজি স্বর্ণালীতে আমি শো করে গেছি, কখনো হাঁসখালি নিয়ে, কখনো সন্দেশখালি নিয়ে, কখনো কালিয়াচক নিয়ে, কখনো কালিয়াগঞ্জ নিয়ে, কখনো মাটিয়া নিয়ে, কখনো চোপড়া নিয়ে, কখনো দেগঙ্গা নিয়ে, একের পর এক ধর্ষণের ঘটনা নিয়ে এই শোতে আমি স্বর্ণালী সরকার দিনের পর দিন প্রশ্ন করে গেছি। আর মনে হচ্ছে সব আজকে এক হয়ে গেছে। আসলে বিচার পেতে গেলে সত্যি আমার মনে হচ্ছে, এখনো মনে পড়ছে বারবার করে এই স্টুডিওতে এসে 48 ঘন্টা আগে অভয়ার মা আমাকে এসে বলেছিলেন যে আমি বুঝেছি স্বর্ণালী, যে শুধুমাত্র সন্তান মেধাবী হলে হয় না, তাকে মন দিয়ে ভালো করে সর্বস্ব দিয়ে লেখাপড়া শেখালে হয় না, আসলে প্রভাবশালী হতে হয়, নাহলে বিচার ছিনিয়ে আনা যায় না। সত্যি তাই, নাহলে সাধারণ মানুষ বিচার পাবে না, সাধারণ মায়েরা বাবারা বিচার পাবেন না। সবকিছু গিয়ে শেষ হয়ে যাবে একটা জায়গায়। আজকে শুধুমাত্র অপরাধী ধর্ষক খুনি সঞ্জয় রায় একা, আমরা জেনেছি। আর যদি একা সঞ্জয় রায় যদি একাই ধর্ষক খুনি হয়,
মেনে নিলাম আমি সঞ্জয় রায় একাই ধর্ষক খুনি, তাহলেও তার সর্বোচ্চ সাজা হবে না, তাহলেও তার সর্বোচ্চ শাস্তি হবে না। কারণ মনে হবে কোথাও গিয়ে আমাদের দেশের সিস্টেম, সেই সিস্টেমের থেকে কোথাও হয়তো প্রশ্ন উঠবে, যেটা হয়তো বিরল থেকে বিরলতম অপরাধ নয়। আর তার থেকেও বড় পাশাপাশি আরো একটা প্রশ্ন উঠবে, যে প্রশ্নের উত্তর আমরা খুঁজে যাচ্ছি প্রত্যেকে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত, যে একা সঞ্জয় রায় তাহলে এতদিন ধরে এত বড় করে একটা ষড়যন্ত্র একটু একটু করে সূক্ষ্ম তুলির টানে বোনা হয়েছে, আঁকা হয়েছে এমন ষড়যন্ত্র, নিখুঁত অপারেশন হয়েছে, এমনকি পাছে আর কোথাও বিন্দুমাত্র কোনো এক চুলো কোনো প্রমাণ তথ্য প্রমাণ থেকে থাকে সেটুকু যত্ন সহকারে ধূলিসাৎ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে শুধুমাত্র এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য। বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের কাজ প্রশ্ন করা, যে প্রশ্ন প্রতিটা বাড়িতে প্রতিটা মায়েরা, মেয়েরা, দাদারা, দিদিরা করছেন, প্রত্যেকটা আন্দোলনরত মুখ তারাই প্রশ্ন করছেন। আরো অনেকে, না তারা সেলিব্রিটি, না তারা রাজনৈতিক দলের কোনো কর্মী সমর্থক, তারা ওই রাজনীতি থেকে দূরেই থাকেন, এমন অনেকে যারা ওই সাথে পাচে না থাকার মানুষ, তারাও একই প্রশ্ন করছেন। কারণ তারাও অভয়ার জন্য রাস্তায় নেমেছিলেন কোনো দলীয় স্বার্থে নয়, রাজনীতি করার জন্য নয়, সেলিব্রিটি হওয়ার জন্য নয়, কোনো কিছুর জন্য নয়, শুধু মেয়েটাকে নিজের মনে করে তারা বিচার চাওয়ার জন্য রাস্তায় নেমেছিলেন। এই প্রশ্নগুলো তাদের সবার, আর সেই প্রশ্নগুলো আজকে আমাকে করতে হবে যে আদৌ অভয়া বিচার পেল কিনা, আদৌ এটাই হওয়ার ছিল কিনা, আর আদৌ তদন্ত সঠিক পথে এগিয়েছে কিনা। প্রতিটা প্রশ্ন করতে হবে। প্রশ্ন করতে হবে সিবিআই কি করলো, প্রশ্ন করতে হবে রাজ্য পুলিশের রিপোর্ট, সেই রিপোর্টের ওপর কেন ভরসা করা হলো, প্রশ্ন করতে হবে যে কিসের ভিত্তিতে এই বিচারের বাণী শেষ হলো শুধুমাত্র যাবজ্জীবনে। অনেক প্রশ্ন করার আছে। তার আগে শোনাই শিয়ালদা কোর্টে সওয়াল জবাব পর্বে আজ কি হয়। শুরুতে বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে বলেন যে আপনার বিরুদ্ধে চার্জ ছিল ধর্ষণ এবং হত্যা, এই জন্য আজীবন কারাবাস হতে পারে, আর মৃত্যু যাবজ্জীবন হতে পারে খুনের জন্য। তাই আপনার কি বক্তব্য, এটা বিচারক জিজ্ঞাসা করেন সঞ্জয় রায়কে। সঞ্জয় জানায়, ধর্ষণ খুন আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। আমি যদি করতাম গলার রুদ্রাক্ষ মালা কি নষ্ট হতো না? আমায় বলতে দেওয়া হয়নি, আমার উপর অত্যাচার করা হয়েছে, আমায় ফাঁসানো হয়েছে। এরপর বিচারপতি অনির্বাণ দাস বলেন, আপনাকে বলার জায়গা দেওয়া হয়েছিল, সে সময় কিছু বলা হয়নি, কোনো বয়ান দেওয়া হয়নি, তাহলে আজ কেন, কি হয়েছে? আপনার থেকে ভালো তো কেউ জানে না, কিন্তু সমস্ত তথ্য প্রমাণ আপনার বিরুদ্ধে, আর সেই সমস্ত তথ্য প্রমাণের সপক্ষেই মনে করা হচ্ছে আপনি দোষী, এবং সেই তথ্য প্রমাণের সপক্ষেই তাকে ভরসা করে আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অতএব এগুলো আর শোনার জায়গা নেই। আপনার আজ শাস্তির বিষয়ে জানতে চাই। বাড়ি থেকে কেউ এসেছে কিনা জানতে চান বিচারক। সঞ্জয় রায় বলে যে বাড়ি থেকে কেউ আসেনি। বিচারপতি অনির্বাণ দাস বলেন যে আর কোনো বক্তব্য আছে কিনা। সঞ্জয় পাল্টা বলে যে আমার কিছু বলার নেই, আমি কি বলবো, আমি কিছু করিনি। এরপর সিবিআই আইনজীবী অনুরাগ মোদী বলেন, এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। মেয়েটি সরকারি হাসপাতালে চিকিৎসা করছিলেন। আমরা এই মামলায় সর্বোচ্চ সাজা চাই, সমাজের কাছে একটা নিদর্শন তৈরি করতে হবে। সঞ্জয়ের আইনজীবী সেজুতি চক্রবর্তী বলেন যে মৃত্যুদণ্ড তখন দেওয়া যায় যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। অভিযুক্তর মানসিক স্বাস্থ্যের বিষয়টাও দেখা হোক। আমি সর্বোচ্চ সাজার বিরোধিতা করছি, অন্য কোনো সাজা নিয়ে আদালতকে ভাবার আবেদন করছি। সে সময় অভয়ার পরিবারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে অভিযুক্ত আরজি করের একজন সিভিক ভলেন্টিয়ার হিসেবে যাতায়াত করত, তাকে আদালত দোষী সাব্যস্ত করেছে ইতিমধ্যেই। আমরা চাই সর্বোচ্চ সাজা হোক। এরপর বিচারপতি অনির্বাণ দাস তিনি রায় জানান এবং তিনি বলেন যে সঞ্জয় রায়, আপনাকে বলা হয়েছিল 64, 66, 103/1 এগুলোতে দোষী সাব্যস্ত করা হয় এই মামলায়, এবং এগুলো বিরলের মধ্যে বিরলতম নয়। ধর্ষণের জন্য যাবজ্জীবন সঙ্গে 50,000 টাকা জরিমানা, খুনের জন্য যাবজ্জীবন সঙ্গে 50,000 টাকা জরিমানা, ধর্ষণের সময় অত্যাচারের জন্য আমৃত্যু যাবজ্জীবন দেওয়া হচ্ছে, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে হাইকোর্টে যেতে পারে পরিবার, হাইকোর্টে যাওয়ার রাস্তাও খোলা রাখা হয়েছে। যদি অভয়ার পরিবার ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছে, দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি
এই রায় শোনার পরও তারা জানিয়েছেন। এই রায়ের পর অভয়ের বাবা এবং মা কি বলেছেন রায় শোনার পর শোনাই। এই ব্যর্থতা প্রশাসনিক ব্যর্থতা। আমার মেয়ের দায় প্রশাসন এড়াতে পারে না। সে একটা সরকারি হসপিটালে কর্মরত ছিল। প্রথমে পুলিশ তদন্ত করেছে 5 দিন এবং সিবিআই 5 মাসে সেটাতেই তকমা লাগিয়েছে। এটা সিবিআই এর ব্যর্থতা, পুলিশের ব্যর্থতা, স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা। সঞ্জয় একা কিছুতেই এই ঘটনা ঘটানো সম্ভব না। সেটা সিএফএসএল রিপোর্টেই উল্লেখ আছে যে যেখানে আমার মেয়ের দেহটা পড়েছিল সেখানে বাইরের কেউ একা এসে ঘটিয়ে যাওয়া সম্ভব না। সিবিআই সুপ্রিম কোর্টে বলেছে বৃহত্তর ষড়যন্ত্র। বৃহত্তর ষড়যন্ত্র কি একাকে দিয়ে হয়? পূর্ণ মর্যাদা দিয়ে আজকে এই রায় দিয়েছে। আজকের এই যে বিচারক বললেন যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনা নয়, এটা সিবিআই প্রমাণ করতে পারেনি, সিবিআই ব্যর্থতা। এটা যে সিবিআই প্রমাণ করতে পারেনি সেটা সিবিআই এর ব্যর্থতা, সেটা তো জাজের কোনো দোষ নেই এখানে। সিবিআই এটা প্রমাণ করতে পারেনি। এর জাজ যে ধরনের পর্যবেক্ষণ দিয়েছে, যে ধরনের কথা বলেছেন, কি বলবেন? আমাদের একটা বিচার পাওয়ার যে প্ল্যাটফর্ম সেটা উনি তৈরি করে দিয়েছেন এবং শনিবার দিনও এই বিষয়ে উনি আলোকপাত করেছিলেন এবং জাজমেন্টের কপি পেলে আমরা আরও পরিষ্কারভাবে বিষয়গুলো জানতে পারবো। জাজমেন্টের কপি পাওয়া অবধি এখনো পর্যন্ত ওয়েট করবে না? হ্যাঁ, হয়তো ওয়েট করতেই হবে। এরপরে উচ্চ আদালতে তো আমাদের দুটো কেস করাই আছে, সুপ্রিম কোর্টেও আছে এবং হাইকোর্টেও করা আছে। তার শুনানি হোক, সুপ্রিম কোর্টের শুনানি 22 তারিখ এবং হাইকোর্টের শুনানি 5ই ফেব্রুয়ারি ডেট দিয়েছেন। যদি 22 তারিখ সুপ্রিম কোর্ট আমাদের কোনো ক্লারিফিকেশন দেয়, আমরা হাইকোর্টের কাছে সেটা আবার প্রার্থনা করবো যাতে তারিখটা আগে করে দেয়। অর্থাৎ তদন্ত নিয়ে প্রশ্ন, আমাদেরও প্রশ্ন, একই প্রশ্ন। এর সঙ্গে সঙ্গে এর আগে যেভাবে কোথাও সাজানো হয়েছে, যত্ন সহকারে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, সেগুলো নিয়েও প্রশ্ন। হঠাৎ করে রাতারাতি কিছু হতে পারে না, ঠিকই বলছেন অভয়ের বাবা, একদম সঠিক বলছেন। চলো দেখা যাক বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ঠিক কোন কোন ধারা দেওয়া হলো সঞ্জয়ের, যার নিরিখে এই সাজারা ঘোষণা করলেন বিচারক অনির্বাণ দাস। বিএনএস 64 নম্বর ধারা। কি বলা হচ্ছে এখানে? ধর্ষণের জন্য বিএনএস এর এই ধারা, সেখানে শাস্তির কারাদণ্ড রয়েছে, 10 বছরের কম কারাদণ্ড হবে না, সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে। বিএনএস এর 64 নম্বর ধারা, সেখানে বলা হয়েছে ধর্ষণের কারণে খুন যদি হয় সেক্ষেত্রে শাস্তি হবে সর্বনিম্ন 20 বছর জেল, সর্বোচ্চ শাস্তি আমৃত্যু কারাদণ্ড। বিএনএস 103-এর 1 নম্বর ধারা, সেখানে বলা হচ্ছে, এই ধারায় মূলত বলা হচ্ছে খুনের যদি শাস্তি কি সেটা বলা হচ্ছে, যদি দোষ প্রমাণিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। খুব স্বাভাবিকভাবে এই রায়ের পরই আবারও ফুঁসছে গোটা রাজ্য। আজকে দিনভর আমরা দেখলাম কখনো আরজিকর চত্বর, কখনো শিয়ালদা আদালত চলতো, তিল ধারণের জায়গা ছিল না। রায় সামনে আসার সঙ্গে সঙ্গে কি প্রতিক্রিয়া সাধারণ মানুষের, যারাও রাজ্যে গেছেন, যারাও অপেক্ষা করেছেন, আজ যারা সকাল থেকে শিয়ালদা আদালতের বাইরে ছিলেন, কি বলছেন তারা শুনুন। আসল বিষয়টা কোথায়? বিরলতা মনে হয় ভারতবর্ষে একটা নিদর্শন দেখান, কর্তব্যরত অবস্থায় কোন একজন এমপ্লয়ি খুন হয়েছে, কোন একজন এমপ্লয়ি ধর্ষিত হয়েছে। যে আমরা প্রত্যেকে জানি কি নৃশংসভাবে ধর্ষণ হয়েছিল, এমন নৃশংস ধর্ষণ হয়েছে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছিল, তার শরীরে এত ক্ষতচিহ্ন হয়েছিল, তবু বলা হয়েছে বিরলতম ঘটনা নয়। তার নিজের কর্মস্থলে ধর্ষণ হয়েছে, তাও বলা হচ্ছে বিরলতম ঘটনা নয়। এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং এটা একা সঞ্জয় রায় না, এখানে প্রচুর সঞ্জয় রায়ের মতন ব্যক্তিরা রয়েছেন যাদেরকে সরকার আড়াল করার চেষ্টা করছে। সেই কারণে আজকে রেখেছে। সন্দীপ ঘোষকে এখানে আনা উচিত ছিল, সন্দীপ ঘোষের শাস্তি হওয়া উচিত ছিল। সে কি করেছে? বেল পেল। এগুলো বলতে চাই। এবং যে আসল দোষী সঞ্জয় তো আছে, সঞ্জয়ের সঙ্গে যে আসল দোষী আরো, তাদেরকেও নাক টেনে ধরে নিয়ে আসা উচিত, জুতো দিয়ে মারা উচিত। একটা মেয়ে কিভাবে এরকম হয়ে গেল, একটা মেয়ে হয়ে কতটা খারাপ লাগে। তথ্য প্রমাণ লোপাটের ঘটনাটাকে যদি তারা একই সঙ্গে তদন্ত করে এখানে আদালতে পেশ করতেন তাহলে প্রমাণিত হতো যেটা বিরলতম ঘটনা। সিবিআই তথ্য প্রমাণ লোপাটের ঘটনাকে সামনে আনলো না,
বৃহত্তর চক্রকে এখনো সামলে আনলো না। এই সিবিআই গুরুত্ব দেয়নি বলে আজকে আদালতে এটা বিরল থেকে বিরলতম অপরাধ বলে আজকে সেখানে মান্যতা পেল না। আসল বিষয়টা কোথায়? বিরলতা মনে হয় ভারতবর্ষে একটা নিদর্শন দেখান, কর্তব্যরত অবস্থায় কোন একজন এমপ্লয়ি খুন হয়েছে, কোন একজন এমপ্লয়ি ধর্ষিত হয়েছে। এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং এটা একা সঞ্জয় রায় না, এখানে প্রচুর প্রচুর সঞ্জয় রায়ের মতন ব্যক্তিরা রয়েছেন যাদেরকে সরকার আড়াল করার চেষ্টা করছে। বিচার নিয়ে কথা হচ্ছিল আমাদের, এবং তার সঙ্গে সঙ্গে মানুষের আজকেও যে মানুষ খুবই ফুঁসেছেন সেই ছবি আমরা দেখলাম। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা যাক, এবং তার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই সঞ্জয় রায়কে বের করে নিয়ে আসা হবে কোর্ট থেকে, সেই ছবিও আমরা দেখাবো। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে রয়েছেন নন্দিনী ভট্টাচার্য, সমাজকর্মী, রয়েছেন আইএমএর চিকিৎসক ডক্টর রঞ্জন ভট্টাচার্য, রয়েছেন কবি অদিতি বসু রয়। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রত্যেকের কাছে আসবো একবার করে। আমি শুরু করবো রঞ্জনবাবু, আপনাকে দিয়ে শুরু করব। এতদিন ধরে এত আন্দোলন, এত লড়াই, কি মনে হচ্ছে বিচার পাওয়া গেল? দেখুন, এই যে 164তম দিনে আজকে যেটা এলো রায়, যে বিরলের মধ্যে বিরলতম নয়, তা আমরা হতাশাগ্রস্ত নই। এটা তো সরলের মধ্যে সরলতম হয়েছে বলেই মনে হয়। এটা তো এজেসি বোস ফ্লাইওভারের মতোই সরল রাস্তা দিয়ে তদন্ত প্রক্রিয়া এগিয়েছে। যেদিন থেকে সেই আরজি করে দেওয়াল ভেঙে দেওয়া থেকে 3rd ফ্লোরে উঠে যাওয়া, সেখানে একদল গুন্ডার একচ্ছত্রভাবে আক্রমণ করা, এবং তারপরে প্রত্যেকটা প্রমাণ লোপাট, হার্ড এভিডেন্স, সফট এভিডেন্সের প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে আজকে যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মতো যে লিমিট সঞ্জয় রায় টেন্স টু সিবিআই, মানে সব কিছুই জলবৎ তরলত হয়ে গেছে। তাই কখনো যদি তোমরা মনে করো, যারা মনে করেছিল যে ধনঞ্জয়ের ফাঁসির মতো সঞ্জয়ের ফাঁসি হবে, তাদের মন জয় করা হয়েছিল। কিছু কিছু লোক তাতে হয়তো এনজয় করেছে, কিন্তু এতে কার জয় হয়েছে আর কার পরাজয় হয়েছে বলা যাবে না। তবে আমরা একদমই হতাশাগ্রস্ত নই, কারণ আমরা এটুকু বলতে পারবো যে একটা আশঙ্কা আমাদের মধ্যে ছিল যে হয়তো ফাঁসি হবে, এবং ফাঁসির সাজার পরিপ্রেক্ষিতে অনেক কিছুই আমরা জানতে পারবো না। খুন, ধর্ষণ ও তথ্য প্রমাণ লোপাট, এই যুগপৎভাবে যেভাবে একের পর এক বৃহত্তর ষড়যন্ত্র এসছে। কারণ আমরা যদি মনে করি যে কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশনে সিবিআই যে প্রারম্ভিক চার্জশিট দিয়েছিল, যেটা সুপ্রিম কোর্টে সিজেআই দেখে বলেছিলেন আটকে উঠে যে এটা ভয়ানক জিনিস, আমার মনে হয় না যে শিয়ালদা কোর্টের ট্রায়ালে সেই তাসগুলোকে খেলা হয়েছে। উচ্চতর কোর্টের ক্ষেত্রে সেটা বিচারাধীন হবে, এবং এখানে আজকে যদি বিচার প্রক্রিয়ায় ফাঁসি হয়ে যেত, হয়তো আমরা অনেক সত্য উদ্ঘাটিত করতে পারতাম না। কারণ সঞ্জয় রায়ের এখনও মুখ খোলার অনেক কিছু আছে। তাই যতই আমাদের রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ সেই শিবমণির মতো পারকাশন করে প্রিজন ভ্যানকে চাপড়াতে থাকুক না কেন, সত্য উদ্ঘাটিত হবে। বিচার প্রক্রিয়ার প্রতি সম্পূর্ণ আস্থা আছে, নেগেটিভিটির কোনো জায়গা নেই। আমরা পথে নামবো, আমরা অভয়ার বিচার ছিনিয়ে আনবো। শুধু দুঃখ লাগে একজনের কথাই ভেবে, জানো তো স্বর্ণালী, সেটা হচ্ছে অভয়ার যে বয়ফ্রেন্ড। সে তো মানে আমাদেরই ছাত্র। যখন আমার সাথে কয়েকদিন আগেই দেখা হয়েছিল, ওদের আজকে যদি অভয়া বেঁচে থাকতো তাহলে আজকে পালমারি মেডিসিনে ওর এমডি কমপ্লিট হয়ে যেত, এবং সেখানে সে হাউ হাউ করে কেঁদেছিল। তারা কত স্বপ্ন দেখেছিল। আজকে বেনারসি পরে যে মেয়েটির আজকে ঘোরার কথা ছিল বিয়ের পিরিয়ড থেকে, তারপরে ওরা হয়তো বেড়াতে যেত, কোথায় হানিমুনে প্ল্যান করেছিল, সুন্দর সাজানো একটা সংসারের কথা, আজকে সেটা পরিপূর্ণতা পেল না। আমরা কিন্তু তাই অভয়ার বিচারের শেষ অবধি অপেক্ষা করব, লড়াই করব, এবং রাস্তায় নেমেই লড়াই করব। না, এই লড়াইয়ের কথাও বলেছেন। ইনফ্যাক্ট অভয়ার মা এবং বাবা যখন এসেছিলেন 48 ঘন্টা আগে স্টুডিওতে, তারাও একই কথা বলেছেন, একই আবেদন করেছেন। সেই আবেদনটা আমি শোনাবো। অভয়ার মা এই রায় না শুনেই
তিনি রিপাবলিক বাংলা স্টুডিওতে সে ঠিক কী আবেদন করেছিলেন, সেই আবেদনের অংশ আপনাদের সবার কাছে শোনাবো, কারণ আজকে সেই আবেদনটা শোনানোর খুব দরকার। তার আগে আমি অদিতির কাছে আসি। অদিতি, প্রথম দিন থেকে আন্দোলন করে এসছেন আপনারা, রাত দখলের ভাবনা চিন্তা আপনারা করেছিলেন 14ই আগস্ট রাত। সেই রাতের কথা বলছেন কিছুক্ষণ আগে রঞ্জনবাবু, যে একদিকে রাত দখল চলছিল, সেই সময় ভাঙচুরা চলছিল, আরজিকরের প্রমাণ দখলটাও চলছিল। আমরা দাঁতে দাঁড়ছি, এতদিন অপেক্ষা করে এসেছি যে না সঠিক বিচার হবে। তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, রাজ্যের ক্রিমি লেয়ার, একদিকে পুলিশ একদিকে চিকিৎসক, সবকিছু যত্ন সহকারে একটা শ্রেণী সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। তারপর আমাদের আশা ছিল যে নিশ্চয়ই তদন্ত শেষ হবে এবং আরও বাকি মাথাগুলো বেরিয়ে আসবে, বাকি মুখগুলো বেরিয়ে আসবে। আর যদি ধরেও নিই আমরা যে সঞ্জয় রায় ধর্ষক এবং খুনি একমাত্র, তাহলেও তার সর্বোচ্চ শাস্তি যেন হয়, সেটাও তো হলো না। অদিতি, হ্যাঁ, আমাদের রাত দখল 14 তারিখ হয়েছিল। আমি অদিতি এই মুহূর্তে দেখাই, এই মুহূর্তে সঞ্জয় রায় তাকে বের করে নিয়ে আসা হলো, কোর্ট চত্বর থেকে বের করে নিয়ে আসা হলো সঞ্জয় রায়কে। এখনো পর্যন্ত দেখার বিষয় যে অগণিত মানুষ, ওখানকার অডিওটা আমরা পাচ্ছি না যদিও, কিন্তু ওখানে অগণিত মানুষ এখনো পর্যন্ত অপেক্ষা করছে। এতে সকাল থেকে শিয়ালদা কোর্ট চত্বরে মানুষজন ধৈর্য সহকারে অপেক্ষা করেছে, সকাল থেকে ভোর থেকে, এবং এখনো পর্যন্ত অনেকে দাঁড়িয়ে রয়েছেন। অনেকে বলছিলেন যে আমাদের হাতে ছেড়ে দেওয়া হোক, আমরা আমাদের মতো বিচার করে নেব। মানুষকে এই জায়গায় অসহিষ্ণুতার জায়গায় পৌঁছে দিল কারা? কিসের জন্য অসহিষ্ণুতা? অদিতি প্লিজ। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো যান নিয়ন্ত্রণ করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, বিশাল ফোর্স, গোটা মোড় আটকে দেওয়া হয়েছে। এইভাবেই সঞ্জয়কে বার করে নিয়ে যাওয়া হলো। আজ বিচারপতি 14ই আগস্টের রাত দখল থেকে আজ পর্যন্ত এতদিন ধরে আমরা ক্রমাগত সবাই রাস্তায় নেমেছে, সবাই যে বিচার চেয়েছে, সেখানে এখনও এত মানুষ যে রায় আজকে আমরা পেলাম এবং সিবিআই যে কাজটা এতদিন ধরে করলেন, তো তারপরে এখনও যদি এত মানুষের ক্ষোভ তার প্রতি থাকে, তাহলে তো আমাদের একটা প্রশ্ন উঠেই যায় এই বিচার ব্যবস্থা এবং রায়ের প্রতি। এবং আরও একটা কথা, যে ব্যাপারগুলো বারবার, যে প্রশ্নগুলো বহুবার উঠেছে, যে কিভাবে একজনের পক্ষে এই নারকীয় হত্যাকাণ্ড করা সম্ভব। এখানে ডক্টরবাবুর সাথেও আমাদের একটু আগে কথা হচ্ছিল যে পরিমাণ মদ্যপান সে করেছিল, তারপরে সে আরজিকর থেকে আবার চেতলা গেছে, আবার এসছে, এটা কি একজন সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষের পক্ষে সম্ভব? সেটা কিন্তু অতিমানবীয় একটা কাজ। তো সেটা কি করে হলো? এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা পাবো না? শুধু একটা কারাদণ্ড হলো, আমৃত্যু এই বলেই তাকে রেখে দেওয়া হবে, এবং এত মানুষ তার বিপক্ষে বলে চলেছেন এখনো। আমরা রাতের পর রাত জেগেছি একটা সময়, তাহলে এত মানুষের প্রশ্ন কি বৃথা হতে পারে? আপনারা কি খুশি এই রায়? না, একেবারেই নয়, কারণ এখনো আমাদের মনে হচ্ছে বারবার করে যে এর আড়ালে আরও অনেক কথা আছে, অনেক কাজ আছে। যে প্রশ্নগুলো, যে বারবার যেটা উঠে আসছে যে প্রশ্নগুলো, সেগুলোর উত্তর আমরা কবে পাবো? সেগুলো একটা মানুষের পক্ষে একা এই কাজ কি সম্ভব? আর আরও একটা কথা, সিবিআই যে প্রথম চার্জশিট দেওয়া হয়েছিল তাতে সন্দীপ ঘোষকে প্রমাণ লোপাটের জন্য অভিযুক্ত বলা হয়েছিল, তারপরে সে ছাড়া পেয়ে গেছে, সাপ্লিমেন্টারি চার্জশিট আসেনি, এবং সন্দীপ ঘোষকে, তাহলে তার ভূমিকাটা আমরা জানতে পারছি কোথায়? মানে শুধু সঞ্জয় রায় শাস্তি পেলেন এবং তার সঙ্গে এই যে নামগুলো আমরা বারবার এসেছে, আমরা টিভিতে দেখেছি, তাহলে তাদের ব্যাপারে কি হবে? আমরা আশাটা কার প্রতি তাহলে রাখবো? মানে এখন আমাদের সাপ্লিমেন্টারি চার্জশিটের জন্য অপেক্ষা করতে হবে। আমরা জানি না যে সাপ্লিমেন্টারি চার্জশিটের পরও শেষ পর্যন্ত কোনো দিশা দেখতে পাওয়া যাবে কিনা। কৌস্তব বাগচি, বিজেপি মুখপাত্র এবং তার সঙ্গে আইনজীবী আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগদান করেছেন। কৌস্তব আজ ছিলেন দিনভর আদালত চত্বরে। কৌস্তব, একটাই তো প্রশ্ন, যে বিরল থেকে বিরলতম অপরাধ মনে হলো না কেন এই ঘটনা ঘটানোর পরও? এবং দ্বিতীয় আরও একটা প্রশ্ন, সিবিআই তাহলে কিসের ভিত্তিতে, যা পুলিশ রিপোর্ট দিয়েছিল একই তো জিনিস আমরা পেলাম, তাহলে কি বাড়তি আমাদের ঝুলি কোথায় পূর্ণ হলো? আমাদের হাতে কি রইলো? সব তো নিশ্চয়ই হয়ে থাকলাম আমরা। সিবিআই কিসের জন্য তাহলে এই তদন্তভার নেওয়ার পরও সিবিআই কিছুই বার করতে পারলো না, কোনো অন্য নাম বেরোতে সামনে এলো না। সন্দীপ ঘোষ, যে প্রশ্নটা এখান থেকে অদিতি করছেন, যারা দিনের পর দিন আন্দোলন করেছেন, রাত দখল করেছেন দায়িত্ব নিয়ে, প্রত্যেকের একই প্রশ্ন, তাহলে সেখান থেকে কোনো নাম, কোনো চেহারা বেরোনো, সন্দীপ ঘোষ পেয়ে গেল। কৌস্তব প্লিজ বলুন আপনি। এটা বলি, সেটা হচ্ছে এই যে গোটা বিচার যে প্রক্রিয়া হয়েছে, যে সঞ্জয় রাজকে যাবজ্জীবন এই সাজা হয়েছে, সবাই যেরকম, মানে ওর মা বাবা থেকে শুরু করে বাংলার প্রতিটা মানুষ যেভাবে অখুশি, আমিও অখুশি। এখানে বিষয়টা অ্যাকসেপ্টেবল বলার জায়গাটা নেই, টোটালি আনএক্সেপ্টেবল।
কিন্তু আমার কাছে বিষয়টা শুধু একা সঞ্জয় রায়ের বিষয় নয়, বিষয়টা হচ্ছে শুধু একা সঞ্জয় রায়ের জন্য মনে হয় 14 তারিখের ওই গুন্ডা মস্তান দিয়ে হামলাটা হতে পারে না, বা ধরো শুধু একা সঞ্জয় রায়ের জন্য সেমিনার রুমের পার্শ্ববর্তী জায়গাটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া যেতে পারে না। আমার বিষয়টা যেটা মানে আমার এবং সারা বাংলার মানুষের যেটা দাবি সেটা হচ্ছে সঞ্জয় রায় ছাড়া আরও যারা জড়িত তাদের যেন সাজা হয়। এবং আমি এই কথাটা যখন বলছি, আই এম ভেরি মাচ মাইন্ডফুল অফ দি ফ্যাক্ট যে সিবিআই যে তদন্ত করেছে এখনো অবধি কিন্তু এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ক্লোজড হয়ে যায়নি যে অন্যান্য আর কেউ জড়িত নয়। সিবিআই ইন রেসপেক্ট অফ আদার পার্সনস যারা এই ধরনের ক্ষেত্রে অভিযোগ বা তাদের যা জড়িত থাকার যে সন্দেহ, সেই ইনভেস্টিগেশনটা কিন্তু এখনো কন্টিনিউ করছে। এবং আমার সেখানে আশা রাখবার জায়গা ছাড়া কোনো অন্য রাস্তা তো নেই। আপনি বলছেন যে এখনো কোথাও একটা ক্ষীণ হলেও আশার আলো রয়েছে, আমরা এখনো আশায় বুক বাঁধতে পারি যে বিচার পাবো। একটু আমাকে বলতে দাও। তার কারণ হচ্ছে পুলিশ যেভাবে এভিডেন্সকে ডিস্ট্রয় করেছে, যেভাবে বায়োলজিক্যাল এভিডেন্সকে গুড়িয়ে একদম ধ্বংস করে দিয়েছে, দুর্মুষ করে দিয়েছে, তারপরে এটা সিবিআই এর পক্ষে বলেই সম্ভব যে এই জায়গাটাকে একটা আনা। আমি কখনো সিবিআই তদারকি করছি না, আমি সিবিআই প্রশংসা করছি না। আমি বলছি যে এই জায়গাটা পুলিশ যেভাবে ড্যামেজ করেছে তারপর থেকে এই জায়গাটা রিভাইভ করার জায়গাটা খুবই ডিফিকাল্ট। কিন্তু আমি এখনো আশাবাদী, কারণ এই ফরেন্সিক ল্যাবরেটরিতে ওদের এই টেস্টে কিছুটা কনফার্ম করেছে যে প্রেজেন্স অফ মোর দ্যান 1%। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কোথাও সিবিআইয়ের এই জায়গাটা এখনো অবধি এই জায়গাটা আমাদের আশা রাখতেই হবে, ভরসা রাখতেই হবে সিবিআইয়ের উপরে। যদি এই আশা ভরসাটা যদি চলে যায় বিচার ব্যবস্থা তদন্তকারী সংস্থার উপরে, সম্পূর্ণ নৈরাজ্যের জন্ম দেবে। আজকে যেভাবে মানুষ যেভাবে ক্ষিপ্ত হচ্ছে, আমি মানুষের সেন্টিমেন্ট তার প্রত্যেক কটা বাংলার মানুষের সেন্টিমেন্টের কথাই বলছি। আপনি সেন্টিমেন্ট বলছেন, আমিও সেন্টিমেন্টের কথাই বলছি। এই মুহূর্তে আমার সঙ্গে যোগদান করেছেন আরো এক আন্দোলনের মুখ, অন্যতম আন্দোলনের মুখ, অভিনেত্রী দেবলীনা দত্ত। দেবলীনা, দিনের পর দিন আপনারা রাস্তায় থেকেছেন, আন্দোলন করেছেন। আমি কিছুক্ষণ আগে অদিতির সঙ্গে কথা বলছিলাম রাত দখল নিয়ে। আপনারা ক্রমাগত জুনিয়র ডাক্তারদের পাশে ছিলেন, সেখান থেকে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন। একটাই তো দাবি ছিল আমাদের সবার, যেন বিচার পাওয়া যায়, জাস্টিস ফর আরজি কর। কি মনে হয় বিচার পেলেন আজ দেবলীনা? যেটা বলি সেটা হচ্ছে যে আমি কারোর পাশে ছিলাম না, আমি আমার কারণে আন্দোলনটা শুরু করেছিলাম। মানে কেউ কারো পাশে এই আন্দোলনে যারা যারা এতদিন পথে নেমেছিল সবাই নিজের তাগিদে আন্দোলনে ছিল, কেউ কারো পাশে ছিল না। কারণ আমি আনসেফ বোধ করছিলাম, আমার কোনো নিরাপত্তা আমার আছে বলে এই ঘটনার পরে কোথাও কোনো স্থানে যদি কর্মরত অবস্থায় একজন ডাক্তারের ছাত্রীর এটা ঘটে যেতে পারে, কোথাও কোনো সেফটি আমাদের নেই। দ্বিতীয়ত, বিচার পেলাম কি পেলাম না, আজকের যে ঘটনাটা ঘটলো তার সাথে আমার মনে হয় কোনো সম্পর্কই নেই। বিচার আর সঞ্জয় রায়ের যাবজ্জীবন এই দুটোর কোনো সম্পর্কই নেই। তার কারণ হচ্ছে 48 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে ধরা হয়েছিল, কাজে 48 ঘন্টার এত তাড়াতাড়ি যাকে কলকাতা পুলিশ ধরে ফেলেছিল তার যে একটা সাজা হবে, কিছু না কিছু একটা সাজা হবে, সেটা তো জানা কথাই ছিল আর কি। কিন্তু 5 মাস ধরে সঞ্জয় রায়ের ওপরেই শিলমোহর বসাতে সময় লাগলো সিবিআই এর, এটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থানের কাছ থেকে যদি আমরা এইটা পাই, তাহলে পরে আমরা কার কাছে ঠিক যাব বিচারটা চাইতে, সেটা আমি বুঝতে পারছি না। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে এত প্রমাণ লোপাট, এত তাবড় তাবড় মানুষরা প্রমাণ লোপাট করার চেষ্টা এবং এত ভারী ভরকম প্রমাণ লোপাটের চেষ্টা, সেটা একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য, কি অদ্ভুত না? আর যদি ওকে বাঁচানোর জন্য এত প্রমাণ লোপাটের চেষ্টা হয়েও থাকে, শেষমেশ সেটা ফলাফলও কিছু হলো না, মানে বাঁচানো গেল না, ওকে ছাড়া দেওয়া গেল না। মানে আমার কথা হচ্ছে আমাদেরকে না ছোট্ট বাচ্চাদের যেরকম ভাবে বোঝানো হয় ওরকম চুলচেরা বিচার করে বিভিন্ন ফরেন্সিক এক্সপার্টরা, আমার কথা নয়, ফরেন্সিক এক্সপার্টদের কথা, একটা ব্যতিক্রম নেই, সবাই বলেছেন যে এই খুনটা একজনের পক্ষে করা সম্ভব নয়। তাহলে বাকিরা কোথায়? এবারে তুমি যদি আমায় জিজ্ঞেস করো এই যাবজ্জীবন নিয়ে কি আমি খুশি নাকি ফাঁসি হলে, আমি বলবো আমি ধন্য হয়ে গেছি। আমার 14 পূর্বপুরুষ ধন্য হয়ে গেছেন যে যাবজ্জীবন হয়েছে। কেন বলতো? কেননা বাকি যারা খুনি তারা তো পায়ের উপর পা তুলে বাড়িতে বসে আছে, তাদেরকে তো ধরাই হয়নি। মানে যে ব্যবস্থার মধ্যে রয়েছি তাতে বোধহয় এতেই আমার ধন্য হয়ে যাবার কথা বলে আমার মনে হয়। বাকিরা কোথায়? বাকি খুনিরা কোথায়? এইটা আমার প্রশ্ন, বাকি খুনিরা কোথায়? আমরা মনে হয় না যে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করছিলাম অদিতি, এই প্রশ্নগুলো মানুষেরও প্রশ্ন,
যারা দীর্ঘদিন ধরে রাস্তায় রোদে জলে ভিজে ভিজে অপেক্ষা করেছেন, জাস্টিস চেয়েছেন। নন্দিনীদি, এই প্রশ্নগুলো তাদেরও প্রশ্ন। আমি এর উত্তরগুলো নিয়ে কৌস্তবের কাছে আসবো। এখানে স্টুডিওতে শঙ্কুদেব পণ্ডাও রয়েছেন, ওনাদেরকেও জিজ্ঞাসা করবো যে সত্যিই তো তাই, এতগুলো দিন অপেক্ষা করার পর সবথেকে বড় কথা তথ্য প্রমাণ লোপাট হচ্ছে আমরা সবাই জানি। 14ই আগস্ট রাত্রে কি হয়েছে আমরা সবাই দেখেছি, অথচ সেগুলো কোন রকম ভাবে অ্যাড্রেস হলো না, সেগুলো কোর্টে কোনো বিচারাধীন বিষয়ের মধ্যে এলো না, তার জন্য একজন চেহারাও সামনে এলো না। তাহলে কিসের তদন্ত হলো? এই প্রশ্ন করবো না? মানুষ করবে না এই প্রশ্ন? এবং শুধুমাত্র সঞ্জয় রায়, সেক্ষেত্রেও দুটো বিষয় আমি বললাম যে বিরল থেকে বিরলতম অপরাধ, সেটাও হলো না। আমি জানি না যে তাহলে কোন কোন ঘটনা ঘটলে। দেবলীনা কিছুক্ষণ আগে বলছিলেন যে আমরা আমাদের জন্য, ঠিক, অ্যাবসলিউটলি রাইট। এরপর সত্যি সত্যি নিজের কর্মক্ষেত্রে, নিজের কাজের জায়গায়, তিনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আমার মতো সাংবাদিক হন, তিনি অভিনেত্রী হন, যারা নাইট ডিউটি করছেন আমাদের রাজ্যে। নন্দিনীদি, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মেয়েদের নাইট ডিউটিতে রাখার দরকার নেই এরপর থেকে। এটা তো সলিউশন হতে পারে না। তার মানে যে কোনো সময় যে কোনো জায়গায় ধরনের ঘটনা ঘটবে, আমরা জানবো যে পুরো সিস্টেম তার এগেনস্টে কাজ করছে, সেগুলো সাজানো গোছানো করার জন্য কাজ করছে, এবং তারপর তারও পরিণতি একই জিনিস হবে। এটা কি হতে পারে? মানা যায় নন্দিনীদি? না, তাহলে আমি বলি যে কাল যদি হঠাৎ কোনো বাড়িতে গৃহবধূ এরকমভাবে মানে একটা অসম্মানজনক পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে সব গৃহবধূরা বাড়িতে থাকা বন্ধ করে দেবেন? এটা তো হতে পারে না। সবাই সব জায়গায় সবসময় কাজ করবেন এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এটা একটা রাজ্য বা দেশের এটাই শর্ত হওয়া উচিত। তো আমি কয়েকটা জিনিস জানতে চাই যে এই যে ব্যাপারটা, এটাকে যে বলা হচ্ছে ধর্ষণের পরে খুন না খুনের পরে ধর্ষণ, এটাও ডিসাইড হওয়া উচিত ছিল। কারণ এর আগে একবার নেক্রোফেলিয়া এরকম অনেক কিছু শুনেছিলাম। আমার মনে হয় এই জিনিসটাও ডিসাইড হওয়া উচিত ছিল। আর একটা কথা দেবলীনার সঙ্গে তো আমি খুবই একমত যে একজন মানে নেশাগ্রস্ত ব্যক্তি, যার নিষিদ্ধ জায়গায় যাতায়াতের অভ্যাস আছে, যিনি মানে সিভিক, তিনি তাকে বাঁচানোর জন্যে এরকম একটা ঘটনার পরে হঠাৎ অনেক তাবড় তাবড় মানুষ, আমাদের পুলিশের উচ্চপদস্থ কর্তারা, উত্তরবঙ্গ মেডিকেলের মাথারা, সবাই হঠাৎ ওখানে উপস্থিত হয়ে গেলেন। কেন হলেন? মানে একজন সিভিককে বাঁচাবার জন্যে। এটা কিরকম একটা অদ্ভুত বিষয় না? এটা প্রথম দিন থেকে কিন্তু খুব অদ্ভুত লেগেছে। মানে আজকে যখন এই রায়টা শুনছি, মনে হচ্ছে ওনাকে বাঁচাবার জন্য এত আয়োজন, এইটা কিন্তু চিন্তার বিষয়। আর সবচেয়ে বড় কথা, যদি এটা খুন হয়, সেই খুনের মোটিভটা কি? মানে ওনাকে ধর্ষণ করা হয়েছে বলে ওনাকে খুন করা হয়েছে। আমরা কিন্তু আজও জানতে পারলাম না সেই রাতে অ্যাকচুয়ালি হয়েছিলটা কি, ওনাকে অভয়ের সঙ্গে কি হয়েছিল আজও আমাদের কাছে ক্লিয়ার নয়। আজও পরিবারের লোকজন প্রশ্ন করছেন যে এত সাজানো গোছানো জায়গা কি করে ছিল, যেখানে ক্রাইম হয়েছে সেই জায়গাটা এত সাজানো গোছানো কি করে ছিল? টান টান বিছানার চাদর, মানে এত বড় যাবজ্জীবন হয়ে গেল কিন্তু মোটিভটা জানা গেল না। কেন উনি খুন হয়েছিল? অপরাধী জানিল না কি অপরাধ, তার বিচার হইয়া গেল। আমরাও কেউ জানতে পারলাম না। জনগণের তো অধিকার আছে জানার, আমরা কিন্তু এখনো জানি না এক্স্যাক্টলি কি হয়েছিল। যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড এসব তো নিশ্চয়ই, মানে সেটা ঠিক আছে, কিন্তু আর এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়। অর্থাৎ কর্মক্ষেত্রে এরকম হওয়া হতে পারে, নারী পুরুষ সবার সঙ্গে, পুরুষের সঙ্গে একটু অন্যরকম, কারণ গত বছর আমরা যেটা দেখেছি, আর কর্মক্ষেত্র নারীদের সঙ্গে, তাহলে এটা স্বাভাবিক। এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়। তার সংজ্ঞাটা তাহলে কি, এটাও আমাদের জানা দরকার আমার মনে হয়। আমি অভয়ের মায়ের কথা বলছিলাম, যিনি বলছিলেন যে প্রভাবশালী না হলে বোধহয় সত্যি বিচার পাওয়া যায় না। এই স্টুডিওতেই জাস্ট 48 ঘন্টার মধ্যে, তখনও রায় বেরোয়নি। শঙ্কুদেব আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কু, একই তো প্রশ্নগুলো, নতুন কিছু নয়, নতুন কিছু নয়। হ্যাঁ, নিঃসন্দেহে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে আমার হাতে থাকলে আমি তো ফাঁসি দিয়ে দিতাম, সিবিআইয়ের হাতে গেছে, সেই জন্য সঠিক সাজা যেন হলো না, আরও কঠিন সাজা হতে পারতো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, পাল্টা প্রশ্ন উঠছে তাহলে সিবিআই কি করলো? পাল্টা কিছুক্ষণ আগে কৌস্তব বাগচি বললেন যে এখনো তো সব শেষ হয়ে যায়নি, সাপ্লিমেন্টারি চার্জশিটের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা কোথায় যাব? এই যে এতগুলো প্রশ্ন রয়েছে, অভয়ের মা বাবার যে এত প্রশ্ন রয়েছে, যে সেদিন কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল, কিছু জানতে পারা যাচ্ছে না। যত্ন সহকারে, যত্ন দিয়ে একদম তুলির টানে যেরকম করে ছবি আঁকা যায়, সেরকম সমস্ত প্রমাণ যত্ন সহকারে মুছে ফেলা হলো, সব ডিলিট হয়ে গেল, অথচ কোনো একজনকে তার জন্য দায়ী করা হলো না। অদ্ভুত না কৌশল করে? দেখুন, লিগ্যাল কিছু টেকনিক্যাল বিষয় আছে যেদিকটা আমি বলবো যে আপনারা দৃষ্টি নিক্ষেপ করুন, তারপর এই ধরনের সিদ্ধান্তে উপনীত হবেন। প্রথম বিষয়, আপনারা ভাবুন যদি একবার আজকে আমার মনে হয় যদি
এই সঞ্জয়ের ফাঁসি হয়ে যেত তাহলে সব থেকে বেশি খুশি হতো তৃণমূল কংগ্রেস, কারণ তাহলে এই তদন্ত প্রক্রিয়াটা এখানেই শেষ হয়ে যেত। এই তদন্ত প্রক্রিয়ায় আমি বিশ্বাস করি না এবং বাংলার জনগণও বিশ্বাস করে না, ইভেন তদন্তকারী সংস্থাও বিশ্বাস করে না যে শুধুমাত্র সঞ্জয় রায় এটার পেছনে যুক্ত। এর পেছনে বৃহত্তর অর্থনৈতিক দুর্নীতি চাপার একটা মোটিভ রয়েছে। তারপরে সেলাইন কাণ্ডেও প্রকাশ্যে আসার পর স্পষ্ট হয়ে গেছে এবং সবাই বুঝতে পারছে যে অনেক কিছু চাপবার জন্য হয়তো এই খুনটা করা হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন সিবিআই এই কেসে একজন থানার ওসি এবং একজন প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছিল এবং দেখবেন যে রাজ্য সরকার সরাসরি এনওসি দেয়নি, যেই জন্য নির্দিষ্ট ডেটের আগে ওদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া গেল না। ফলে সিবিআই হয়তো প্রাথমিকভাবে বুঝতে পেরেছে এই রাজ্যে তদন্ত প্রক্রিয়া চালানো এবং পানিশমেন্ট দেওয়া হয়তো টেকনিক্যালি পসিবল নয়। তাই হয়তো সিবিআইয়ের নির্দিষ্ট এমন কিছু রণকৌশল রয়েছে যে রণকৌশলের ফল আগামী দিনে অন্য কিছু হতে পারে। আমি তো কৌস্তব এই কেসে উচ্চতর আদালতে অ্যাপ্লিকেন্ট আছে, আমি তো কৌস্তবের মাধ্যমে এটা বলতে চাইবো যে আমি নিশ্চিত যে এই সঞ্জয় রায়কে আর একদিনও এই রাজ্যের কোনো জেলে রাখা উচিত না, তাকে হয়তো জেলের ভেতরেই মেরে দিতে পারে এই সরকার। আমি সন্দেহ প্রকাশ করছি, কারণ আপনি লক্ষ্য করে দেখবেন আজকে আদালতের ভেতরে সঞ্জয় রায়কে যখন বিচারক বারবার জিজ্ঞেস করতে চেয়েছেন যে তোমার কি বলার আছে, তোমার কি বলার আছে, ও কিন্তু সব সময় দোষারোপ করেছে পুলিশের ওপরে। ও আমরা দেখেছি, আপনারা টেলিভিশনে দেখিয়েছেন সঞ্জয় রায় প্রকাশ্যে গিয়ে বিনীত গোয়েলের নাম বলেছেন। আমি সঞ্জয় রায়কে সেটা আমরাও দেখেছি, প্রেসিডেন্ট ভ্যানে সঞ্জয় রায় কিছু বলার চেষ্টা করছে, প্রেসিডেন্ট ভ্যান চাপড়ানো হচ্ছে, কিন্তু বক্তব্য হচ্ছে রেজাল্টটা কি? রেজাল্ট তো কিছু পেলাম না, কোনো নাম পেলাম না আমরা। নো এক সেকেন্ড, ডক্টর রঞ্জন আর কোনো নাম পেলাম কি আমরা? এই রেজাল্ট টেকনিক্যালি বার করা পসিবল হয়নি, কারণ এই ব্যবস্থার মধ্যে এই রাজ্যে সেটা সম্ভবপর নয়, কারণ এখান থেকে গিয়ে তো রাজ্যের পুলিশ এর একটা মনস্তাত্ত্বিক চেঞ্জ করতে হবে। সাকসেসফুল রেট নেই, এর একটা ফার্স্ট ক্লাস কাণ্ডেও কিন্তু সিবিআই কিছু করেনি। এতে সিবিআই এর সাকসেসফুল রেট কিন্তু একদম কম। 7 দিন 10 দিন 15 দিন পেয়েছে। সিবিআই তো টেকনিক্যালি চেয়েছিল যে এই অপরাধের পেছনে মোটিভকে আইডেন্টিফাই করতে, এই রাজ্য সরকার করতে দেয়নি। বিইং এ সাইকিয়াট্রিস্ট একটা এক্সপার্ট অপিনিয়ন দিচ্ছি, বিইং এ সাইকিয়াট্রিস্ট আপনি দেখবেন যে সঞ্জয় রায়ের যে বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে চেঞ্জ হয়েছে, প্রথমে যে বলেছিল আমাকে ফাঁসি দিয়ে দিন, এত কনফিডেন্টলি যে আমার উপরে যারা রক্ষা কবচ আছে তারা ঠিক আমাকে বাঁচিয়ে নেবে। শেষের দিকে বলেছিল আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি, আমার গলায় রুদ্রাক্ষের মালা কি করে ছিল না। এই ঘটনাপ্রবাহ যদি দেখেন তাহলে বুঝতে পারবে তার শিরদাঁড়ার মধ্যে দিয়ে ততক্ষণে চোরা স্রোত বইতে শুরু করেছে। মনে রাখতে হবে আমরা এমন একটা জায়গায় রয়েছি যেভাবে বিচার ব্যবস্থার উপর শ্রদ্ধাশীল হয়েও বলছি, যেরকম বিচার প্রক্রিয়ার সিদ্ধান্ত আসছে হয়তো আমরা দেখতে পারবো 2026 সালে সন্দীপ ঘোষ আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হয়ে গেছে এবং সঞ্জয় রায় হয়তো আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে গেছে। এটা অস্বাভাবিক কিছু না, সত্যি তো তাই, জামিন পেয়ে যাবে, কোনো কিছু ক্ষেত্রে সাজা কমে যাবে, আমরা তো শুনলে বারবার আলোচনা করছি। একটা ছোট্ট ব্যাপারে বলবো, টেকনিক্যালি মদ্যপান করলে এবং তার সাথে ক্যানাবিস অ্যাবিউজ যদি আমরা দেখি 12টার সময় যদি আনুমানিক সঞ্জয় রায় মদ্যপান এবং গাঁজা সেবন করে, তারপর বন্ধুর কাছে যায়, আবার ফিরে এসে সেটা করে, তাহলে ইনিশিয়াল অ্যালকোহল যদি কেউ নেয় তাহলে একটা অ্যাফ্রোডিসিয়াক বা একটা সেক্সুয়াল ডিজায়ার বাড়াতে পারে। কিন্তু কেউ 60 ml এর বেশি যদি অ্যালকোহল কনজিউম করে ফেলে তাহলে তার সেক্সুয়াল ডিসফাংশন হবে। তার মধ্যে সে আবার একটা নিষিদ্ধ জায়গায় পল্লীতে গিয়েছিল, সেখান থেকে ফিরে এসে এই 4 ঘন্টার ব্যবধানে এতটা মদ্যপান এবং গাঁজা সেবন করে যৌন সঙ্গমে এক জায়গায় লিপ্ত হয়েছে যদি ধরে নিই, তাহলে তার পক্ষে কি এত বড় ধর্ষণ এবং খুন করা সম্ভব? এই প্রশ্নগুলো কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হিসেবে বিবেচিত হওয়া উচিত। একদমই তাই, আমি কিছু বলতে চাইছিলাম বোধহয়, আমি কৌস্তবের কাছে একবার যাবো, তবে তার আগে অভয়ের মা তিনি এই স্টুডিওতে এসে বারবার করে রায় শোনার আগেই, আমি জানি না যে কিছু কিছু ক্ষতি থাকে যে ক্ষতি অপূরণীয়, এ ক্ষতি তো পূরণ হওয়ার নয়, কিন্তু আমরা গোটা রাজ্যের মানুষ একসঙ্গে একটা বিচার চেয়েছিলাম, যেটা রেজাল্ট আজকে আমরা দেখতে পাচ্ছি। জানি না আর কতদিন অপেক্ষা করতে হবে। একসময় বলছিলাম যে আর কবে আর কবে আর কবে, আর এই ঘটনার পর মনে হচ্ছে আর কত এই ধরনের ঘটনাগুলো আমাদের সম্মুখীন হতে হবে, আর কত এই ধরনের প্রহসন দেখতে হবে, এ ধরনের হাসির খোরাক দেখতে হবে আমাদের, আর কবে কতদিন। কি বলছেন অভয়ের মা, একবার শোনাবো আপনাদের। মা হিসেবে এই রাজ্যের প্রশাসন, আরও অনেক মা যারা স্বপ্ন দেখেন, মা বাবা, যে আমার মেয়েটা ভালো রেজাল্ট করবে, ডাক্তার হবে, বড় হবে, কি বলবেন আজকের দিন তাদের জন্য? আজকে ও ডাক্তার হবে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম তার থেকে ও দেখেছিল বেশি, কারণ আমার মেয়েটা ছোট্ট এইটুকু থাকতে থেকেই মানে কথা বলতে শিখেছে, ডাক্তার কি ও বোঝে না, তখন থেকেই ওর মনে মা আমি ডাক্তার হব। এবং আমরাও চেষ্টা করেছি সবসময় ওকে সাহায্য করার জন্য, কারণ আর ছিল ওর মেধা আর পরিশ্রম।
প্রচণ্ড মেধাবী আমার মেয়ে, আর পরিশ্রম করতে ভীষণ ভালোবাসতো এবং আমাকে সবসময় ও বলতো, মা আমি আমার নামের পাশে যেন অনেক ডিগ্রি থাকুক, আমার টাকা পয়সা চাই না। সেই মানুষটা যে এইভাবে আমরা হারিয়ে ফেলবো আমি কোনো দিন ভাবিও নি। সেদিন যে ডিউটি আসবে, লাস্ট ডিউটি হবে, সেটাও আমি ভাবিনি। আরে আমরা যে এরকম দুয়ারে দুয়ারে তার জন্য বিচার, আজকে যখন সে আজকে এমডি হবে, তাকে নিয়ে আমরা মিডিয়াতে বসবো, আমাদের উজ্জ্বল হবে মুখ, এমডি গোল্ড মেডেল আমি পেতে চাই, সেদিন রাতেও সে লিখে গেছিল। এগুলো তার সব স্বপ্ন অধরাই রয়ে গেল। এটা কোথায় লিখেছিল? ডায়েরিতে লিখেছিল, পুলিশ এনে ওগুলো ছিঁড়ে ফেলেছিল। ডায়েরিটা সিবিআই এর কাছে আছে, পুলিশ এনে আমাকে দেখাচ্ছিল, দেখুন ওগুলো আপনার মেয়ের হাতের লেখা কিনা। আমি তখন দেখলাম ও কি লেখা ছিল, পরের দিন কি কি কাজ করবে, ও কোথায় কোথায় ডিউটি, ওর কোন চেম্বারে বসবে, এবং আমার এমডিতে গোল্ড মেডেল পেতেই হবে, বাবা মাকে ভালো রাখতে হবে, বিয়ে ভালোভাবে করতে হবে, স্কিন কেয়ার করতে হবে, এগুলো সব লেখা ছিল ওই পেজটার মধ্যে। তার সব স্বপ্নই অধরা, সে শুধু বাবা মাকে দিয়েই গেছে, নিয়ে যায়নি কিছুই। এই কান্নাগুলোর কোনো উত্তর থাকে না। শুধুমাত্র অভয়ার মা একটাই আবেদন করেছেন, সেই আবেদন জানিয়ে রাখি তিনি বলেছেন যে আপনারা কেউ ধৈর্য হারাবেন না, আমাদের লড়াই জারি থাকবে, আপনারাও পাশে থাকুন। আমি জাস্ট এক লাইন একটা করে উত্তর নেব। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, এখনো পর্যন্ত মনে হচ্ছে যে এই লড়াই করে শেষ পর্যন্ত বিচার ছিনিয়ে আনা যাবে? খুব সংক্ষেপে কৌস্তব। আমি আবারও বলছি, এই যে একটু আগে কেউ বলছিলেন না সিবিআই কনভিকশন রেট ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনভিকশন রেটের থেকে অনেক বেশি। আমি যে কথাটা বারবার করে বলার চেষ্টা করছি, আমার কথা আপনার কথা রাজনীতির কথা ছেড়ে দিন, আমি এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগাযোগ রাখতে চাই না। কারণ এই ঘটনাটাই, মেয়েটা যার কথা আপনারা বলছেন, সেই মেয়েটা যার সাথে বিয়ে হওয়ার কথা, সে আমার ব্যক্তিগতভাবে আমার বন্ধু, এবং মেয়েটিকে আমি পার্সোনালি চিনতাম, সেই জায়গা থেকেই বলছি। তো এই জায়গাটা আমি কোনো রাজনীতির মধ্যে না ঢুকে একদম একদম এই স্পষ্টত আমি সোনালি যেটা বলার চেষ্টা করছি, আমি উপেন বাবু সিবিআইয়ের প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর ছিলেন, তিনি তো রাজনীতির লোক না। এই কথাটি তিনি একটি বৈদ্যুতিন মাধ্যমেই বলেছিলেন যে এটা সিবিআই বলেই এটা পসিবল হয়েছে আলটিমেটলি একটা চার্জশিট দেওয়া। পুলিশ যেভাবে বিষয়টাকে ঘেঁটে দিয়েছিল, আজকে আমি বারবার করে একটা জিনিস বলছি স্বর্ণালী, সেটা হচ্ছে আপনি বলছেন ঠিকই, কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেন যে আমি তো পরপর আমার হাতে যেগুলো কেস ছিল সেগুলোতে আমি ফাঁসির সাজা দিয়ে দিয়েছি, একটার পর একটা ঘটনা যখন সামনে নিয়ে উনি বলছেন, তখন তো পাল্টা প্রশ্ন যায় কৌস্তব, হাইকোর্ট ওভারটার্ন হলো কেন? কামদুনি এই যে ছাড়া পেলো কেন? স্টেটের তো ল্যাক অফ প্রসিকিউশন। ওই যে জয়মাল্য বাগচির জাজমেন্টটা পড়লে দেখা যাবে যে তড়িঘড়ি করে কোন রকম করে যেমন তেমন করে পারলে একটা করে দিল। আমি আলটিমেটলি বলছি স্টেটের ইন্টেনশনটা নিয়ে আজকে যারা খালাস পেয়েছে তাদের ওখানে রাজার হালে ঘুরে বেড়াচ্ছে। আমার কোনো তরফেরই কিছু বলার নেই। আজকে কামদুনি যেরকম রয়েছে সেরকম জয়নগরও রয়েছে, কুলতলিও রয়েছে, যেখানে খুব সম্প্রতি ফাঁসির সাজা দেওয়া হয়েছে, এবং গুরাপ রয়েছে যেখানে ফাঁসির সাজা দেওয়া রয়েছে। আসলে বোধহয় আমার মনে হয় এখানেও কোনো একটা অন্য কোনো রাজনীতির চোরাস্রোত চলছে, যেটা হয়তো আমরা ধরতে পারছি না। আমরা শুধুমাত্র অপেক্ষা করতে পারি, লড়াই করতে পারি, এবং এইটুকু আশা রাখতে পারি যেন শেষ পর্যন্ত বিচারটা হয়। ওই দুটো মানুষ অসহায়ের মতো দরজায় দরজায় ঘুরছেন, যেন বিচারটা হয়। যদি আমি আবারও বলছি, যদি এখানে বিচার না পাওয়া যায়, যদি অভয়া হেরে যায়, তাহলে এ হার আমাদের সবার, সমস্ত পশ্চিমবঙ্গ মানুষের এ হার সবার, কারোর কেউ বাদ থাকবে থেকে। সময় একদম শেষ, এখান থেকে শেষ করলাম, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।